7 বছর আগের একটা ঘটনা নাড়িয়ে দিয়েছিল পুরো শহরকে। একটা ছেলের নিখোঁজ, আর সন্দেহের তীর গিয়ে পড়ে একজন সাধারণ মানুষের দিকে। কিন্তু প্রমাণের অভাবে কেসটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায়, আর সবাই ভেবেছিল গল্পটা বুঝি এখানেই শেষ। লোকটা তার পরিবার নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যায়। নিজের সিনেমা হল, নিজের স্বপ্ন, সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু প্রশ্ন একটাই, সত্যি কি সবকিছু এত সহজে চাপা পড়ে যাবে? পুলিশ কি সত্যি ভুলে গেছে সেই রাতের কথা, নাকি তারা শুধু অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য? কারণ কিছু রহস্য সময়ের সাথে সাথে মরে না, আবার ফিরে আসে। আর এবার খেলা হবে আগের চেয়েও ভয়ঙ্কর। বলছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত মিস্ট্রি থ্রিলার মুভি দৃশ্যম 2 এর কথা। এর প্রথম পর্বের এক্সপ্লেনেশন আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। প্রথম পর্ব না দেখলে দ্বিতীয় পর্বের অনেক কিছুই বোঝা যাবে না। চলুন চলে যাই মূল গল্পে। সিনেমার শুরুতেই আমরা ডেভিড নামের একটা লোককে দেখতে পাই। সে ড্রাগ বিক্রি করার জন্য তার বসের কাছে যায় এবং সে বলে সে এই কাজটা আর করতে চায় না। তার বস তাকে বলে যে এই কাজ না করলে তাকে আর কোনো রকম টাকা দেওয়া হবে না। আর সেটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা হাতাহাতি শুরু করে এবং ভুলবশত গুলি গিয়ে লাগে সেই লোকটার গায়ে, আর লোকটা সেখানেই মারা যায়। ডেভিড কিছু বুঝে ওঠার আগেই সেখানে পুলিশ চলে আসে, আর পুলিশ ডেভিডকে সেই অবস্থায় দেখে ফেলে এবং ডেভিডকে ধাওয়া করে। ডেভিডও পালাতে থাকে। পালাতে পালাতে ডেভিড সেই পুলিশ স্টেশনের কাছে চলে আসে যেটার কনস্ট্রাকশনের কাজ চলছিল। আর সে দেখতে পায় একটা লোক মাটি খুঁড়ছে। মাটি খুঁড়ে কিছু একটা ভেতরে রেখে সেটা মাটি চাপা দিয়ে দেয়। ডেভিড সেখানে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল। কিছুক্ষণ পরে সেই লোকটা বেরিয়ে আসে। লোকটা ছিল বিজয় সালগাওকার। এরপর ডেভিড সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে, কারণ এখন তার নিজের পালানোটাই জরুরি ছিল। কিন্তু তার বাড়ি থেকে পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং তার 7 বছরের জেল হয়ে যায়। এরপর কাহিনী বর্তমানে চলে আসে, অর্থাৎ 7 বছর পরের ঘটনা আমরা দেখছি। বিজয় এখন কেবল অপারেটরের পাশাপাশি একজন সিনেমা হল মালিক। তার এখন অনেক টাকা পয়সা হয়েছে। সবকিছু স্বাভাবিক মনে হলেও স্যামের সেই ঘটনা তারা এখনো ভুলতে পারেনি এবং আশেপাশের মানুষজনও তাদেরকে সেটা ভুলতে দিচ্ছিল না। সবাই তাদেরকে সন্দেহের চোখে দেখতো। আর এই ঘটনার পর থেকে অঞ্জু অসুস্থ হয়ে পড়ে। কিছু একটা ভয়ের ঘটনা ঘটলেই বা পুলিশ দেখলেই তার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যেত। বাইরে থেকে বিজয়ের পুরো পরিবারকে স্বাভাবিক মনে হলেও তারা সেই স্যামের মৃত্যুর ট্রমা থেকে এখনো বের হতে পারেনি। এরপরের সিনে আমরা দেখতে পাই বিজয়ের বাড়ির পাশে নতুন এক প্রতিবেশী এসেছে। শিব আর জেনি দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিল, কিন্তু শিব প্রতিদিনই লাল পানি খেয়ে এসে জেনিকে অত্যাচার করত, তাকে মারধর করত। আর এই ব্যাপারটা নন্দিনী একদমই পছন্দ করতো না। সে বারবার বিজয়কে বলেছে এটার একটা সমাধান করতে, কিন্তু বিজয় বলে ওদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, এর মধ্যে আমি কথা বলতে চাই না। আসলে বিজয় তার সিনেমা হলটা তৈরি করার জন্য বাড়ির পাশের এই জায়গাটুকু বিক্রি করে দিয়েছিল, আর তারপর থেকেই শিব আর জেনি এখানে থাকতে আসে। প্রতিদিনের মতোই নেশা করে এসে শিব জেনিকে মারছিল, আর সেটা নন্দিনী জানালা দিয়ে দেখতে পায়। সে বিজয়কে নিয়ে সেখানে যায়। বিজয় শিবকে থামাতে গেলে সে চিৎকার করে বলে, আমি জানি স্যামকে তোরাই মেরেছিস, কিন্তু আমি তোদেরকে ভয় পাই না। শিব চলে গেলে বিজয় জেনিকে বোঝায় যে তুমি পুলিশ কমপ্লেন করো, আর তা না হলে একদিন তোমাকে সে মেরেই ফেলবে। এর পরের সিনে আমরা দেখতে পাই বিজয় পিটারের দোকানে গিয়েছে, আর সেখানে বসে থাকা কয়েকটা লোক বিজয়কে বিভিন্ন রকম কথা বলতে থাকে স্যামের কেসটা নিয়ে। 7 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো লোকজন সেই কেসের কথা ভুলতে পারেনি। এলাকার লোকজন এখনো মনে করে স্যামের মৃত্যুর জন্য বিজয়ই দায়ী। এরপরে সিনে আমরা দেখতে পাই বিজয়ের সাথে দেখা করার জন্য স্যামের বাবা তার অফিসে এসেছে। স্যামের বাবা বিজয়কে রিকোয়েস্ট করে স্যামের বডিটা কোথায় লুকিয়ে রেখেছে সেটা বলে দেওয়ার জন্য। আসলে স্যামের বাবা মা লন্ডনে শিফট হয়ে গিয়েছিল, কিন্তু তারা প্রতি বছর স্যামের জন্মদিনে ইন্ডিয়াতে আসতো। স্যামের বাবা হাত জোর করে বিজয়কে রিকোয়েস্ট করে স্যামের বডিটা কোথায় আছে সেটা বলে দেওয়ার জন্য, যাতে করে তারা শেষকৃত্য সম্পন্ন করতে পারে আর স্যামের আত্মা শান্তি পায়। কিন্তু বিজয় নিরুপায় ছিল। সে হাত জোর করে স্যামের বাবাকে অনুরোধ করে সে যেন আর কখনো এখানে না আসে। বিজয়কে কোনোভাবেই রাজি করাতে না পেরে স্যামের বাবা সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই বিজয় একজন রাইটারের সাথে দেখা করতে গিয়েছে। ইনি একজন মুভি রাইটার। আসলে আমরা তো সবাই জানি বিজয় সিনেমা দেখতে কতটা ভালোবাসতো, আর তাই সে একটা সিনেমা তৈরি করতে চায়। সিনেমার গল্পটা সে নিজেই লিখেছিল, কিন্তু সমস্যা হচ্ছে সিনেমার এন্ডিং নিয়ে, যেটা বিজয়ের পছন্দ হচ্ছিল না। আর এই ব্যাপারেই সে সেই রাইটারের সাথে কথা বলতে এসেছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই নন্দিনী বিজয়কে জিজ্ঞেস করছে স্যামের লাশটা সে কোথায় লুকিয়ে রেখেছে, কিন্তু এবারও বিজয় তাকে কিছুই বলে না। বিজয় নন্দিনীকে অনুরোধ করে এসব কথা না বলার জন্য, কারণ দেয়ালেরও কান রয়েছে। আর তাছাড়া পুলিশ সহ এলাকার অনেকেই তাদেরকে এখনো সন্দেহ করে, আর তাই এসব কথা বলতে নিষেধ করে। বিজয় নন্দিনীকে বলে এসব কথা ভুলে যাও, মনে করো এরকম কিছু আমাদের জীবনে কখনো ঘটেইনি। এর পরের সিনে আমরা বিজয়কে একটা লোকের সাথে কথা বলতে দেখি। এই লোকটা আসলে কবরস্থানে কাজ করত এবং গত প্রায় 7 বছর ধরে বিজয় একে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সাহায্য করে আসছিল।
কিন্তু এই লোকটাকে কেন এত সাহায্য করছিল আর এই লোকের প্রতি এত সিম্পেথি দেখানোর কারণটা কি ছিল সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এদিকে আমরা ডেভিডকে দেখতে পাই। ডেভিড 7 বছর পর জেলখানা থেকে ছাড়া পেয়েছে, আর জেলখানা থেকে ছাড়া পেয়ে সোজা সে চলে যায় তার পরিবারের কাছে। সেখানে গিয়ে দেখতে পায় তার ছেলেটা অনেক বড় হয়ে গিয়েছে, আর তার স্ত্রী এই 7 বছরে অনেক কষ্ট করে তার পরিবারকে চালিয়েছে। এসব দেখে ডেভিড অনেক কষ্ট পায়, আর সে ভাবে এই সব কিছুর জন্য সে নিজেই দায়ী, আর তাই এই সব কিছু সে ঠিক করবে। এর পরের সিনে আমরা দেখতে পাই স্যামের বাড়িতে একটা পূজা চলছে। আসলে প্রতি বছরই স্যামের জন্মদিনে স্যামের বাবা মা এই পূজাটা রাখতো, যাতে করে স্যামের আত্মা শান্তি পায়। আর আমরা স্যামের মা মীরাকে দেখতে পাই। এত বছর কেটে গেলেও সে কিছুই ভুলতে পারেনি। সে এখনো মনে করে তার ছেলের মৃত্যুর জন্য বিজয় এবং তার পুরো পরিবারের শাস্তি পাওয়া উচিত। এরপরের সিনে আমরা দেখতে পাই বিজয় একটা লোকের সাথে লাল পানি খেতে এসেছে। বেশ কিছুদিন হলো এই লোকটার সাথে তার বন্ধুত্ব গড়ে উঠেছে, আর এই লোকটার সাথে সে প্রায়ই লাল পানি খেতে আসতো এবং সারা রাত সেখানেই বসে থাকতো। তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো। একসময় তারা তাদের সিনেমার প্লট নিয়ে আর কাহিনী নিয়ে কথা বলতে থাকে। লোকটা বিজয়কে বলে যে তোমার সিনেমার কাহিনী যদি চুরি হয়ে যায় তাহলে কেমন হবে। বিজয় বলে সেটা সম্ভব না, কারণ আমি সিনেমার কাহিনীটা একটা বই আকারে লিখেছি এবং সেটার কপিরাইট কিনে নিয়েছি, তাই কেউ চাইলেও এই কাহিনীটা চুরি করতে পারবে না। সেদিন রাতেও বিজয় তার বন্ধুর সাথে বাইরে রাত কাটায়, আর তাই নন্দিনী জেনিকে ডেকে নিয়ে আসে তার সাথে থাকার জন্য। আসলে স্যামের সেই ঘটনার পর থেকে নন্দিনী রাতে একা থাকতে ভয় পেত। জেনি আর নন্দিনী বসে গল্প করছিল। জেনি বলতে থাকে শিব প্রায় প্রতিদিনই লাল পানি খেয়ে এসে তার উপর অত্যাচার করে, সে কি করবে বুঝতে পারছে না। নন্দিনী তাকে পরামর্শ দেয় এইভাবে শিবের হাতে তার মার খাওয়া উচিত নয়, তার প্রতিবাদ করা উচিত। কথা বলার এক পর্যায়ে নন্দিনী জেনিকে বলে সে অঞ্জুর বিয়ে দিয়ে ফেলতে চায়। সে জেনিকে বলে একটা ভালো পাত্রের সন্ধান দিতে। জেনি বলে ঠিক আছে আমি দেখব, কিন্তু সে তারপর আমতামতা করে বলতে থাকে যে এখনো লোকজন বলে স্যামের সাথে অঞ্জুর একটা অবৈধ সম্পর্ক ছিল এবং তাদেরকে নাকি সেদিন রাতে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল, আর তাই বিজয় রাগের মাথায় স্যামকে মেরে ফেলেছে। জেনির কথা শুনে নন্দিনী অনেক রেগে যায়, আর সে রাগে কাঁপতে কাঁপতে এমন কিছু কথা বলে ফেলে যেগুলো বলতে বিজয় তাকে সবসময় নিষেধ করেছিল। কিছুক্ষণ পর নন্দিনীর হুঁশ ফিরে আসে, আর সে চুপ হয়ে যায়। তারপরের দিন সকালবেলা বিজয়দের বাড়িতে পুলিশ আসে। অঞ্জু পুলিশ প্রথম দেখতে পায়, আর সে ভয়ে কাঁপতে কাঁপতে তার বাবার কাছে যায় এবং বিজয়কে বলে পুলিশ এসেছে। নন্দিনীও খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু বিজয় তাদের দুজনকেই শান্ত থাকতে বলে এবং তাদেরকে বলে কোনোভাবেই ভয় পাওয়া যাবে না। বিজয় যায় পুলিশের সাথে কথা বলতে। পুলিশ আসলে তাদের জন্য নয়, জেনি আর শিবের ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছিল। আসলে জেনি তার স্বামী শিবের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করেছিল। পুলিশ জেনি স্বামীকে বোঝায় এবং তখনকার মতো চলে যায়, আর এই ঘটনায় জেনির স্বামী বিজয়ের উপর অনেক রেগে যায়। স্যামের ঘটনার পর থেকেই অঞ্জুর মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হতো, আর সেদিন পুলিশ আসায় সে খুব ভয় পেয়ে গিয়েছিল। সেদিন রাতেও তার প্যানিক অ্যাটাক হয়, আর সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সবাই এসে তাকে কোনো রকমে স্বাভাবিক করে। এর পরের দিনে আমরা ডেভিডকে দেখতে পাই। সে পিটারের দোকানে এসেছিল একটা কাজের সন্ধানে। পিটার তাকে বিজয়ের সাথে কথা বলতে বলে এবং তার কাছে সাহায্য চাইতে বলে। আর পিটারের দোকানেই বিজয়ের সাথে ডেভিডের দ্বিতীয়বারের মতো দেখা হয়, কিন্তু ডেভিড বিজয়কে চিনতে পারে না। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। বিজয় তার বন্ধুর সাথে সারা রাত লাল পানি খেত এবং মনের কষ্টের কথা বলতো, আর অন্যদিকে নন্দিনী জেনির সাথে তার মনের কথাগুলো খুলে বলতো। এরপর সিন চেঞ্জ হয়। আমরা গায়দণ্ডকে দেখি। সে 7 বছর ধরে সাসপেন্ডেড রয়েছে। সে আইজি স্যারের ফোন পেয়ে তার বাড়িতে এসেছিল, আর এরপর এন্ট্রি হয় নতুন আইজি তরুণ এহলাবাদের। তরুণ এই 7 বছর আগের পুরনো কেসটাকে আবার রিওপেন করতে যায়, আর এই সময় গায়দণ্ডকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কারণ এই কেসের সমস্ত কিছু গায়দণ্ডে জানতো এবং সে একজন আই উইটনেসও ছিল। আর তারপর সেখানে এন্ট্রি হয় মীরা দেশমুখের। সে চাকরি ছেড়ে দিয়ে লন্ডন চলে গিয়েছিল, কিন্তু সে জানতো স্যামের সাথে যে ঘটনাটা ঘটেছে তার জন্য বিজয়ী দায়ী, আর তাই তাকে শাস্তি দেওয়ার জন্য সে আবারও ফিরে এসেছে এবং তাকে এই কাজে সহযোগিতা করছিল নতুন আইজি তরুণ। তরুণ স্যামের কেসটা রিওপেন করে। আসলে সম্প্রতি মীরা দেশমুখ বিজয়ের বিরুদ্ধে একটা সলিড প্রমাণ পেয়েছিল, আর সেজন্যই তারা এই কেসটা রিওপেন করছিল। আর তারপর যাদের এন্ট্রি হয় তাদের দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তারা ছিল জেনি আর শিব। তারা শুধু বিজয়ের প্রতিবেশী ছিল না, তারা ছিল পুলিশের লোক, আর তাদেরকে তরুণ এবং মীরা মিলে সেখানে পাঠিয়েছিল যেন তারা বিজয়ের পুরো পরিবারের সাথে ভালোভাবে মিশতে পারে এবং তাদের ভেতরকার খবর বের করতে পারে। জেনি বিজয়দের পুরো বাড়িতে রেকর্ডার লুকিয়ে রেখেছিল, আর এতে করে বিজয়দের সব কথা সেখানে রেকর্ড হচ্ছিল। তাছাড়া জেনি আর নন্দিনী যখন কথা বলতো তখন জেনি তার ফোনের রেকর্ডারটা অন করে রাখতো, আর তাই সেদিন নন্দিনী যখন স্যামের কথা বলে ফেলেছিল সেটাও জেনি তার ফোনে রেকর্ড করে ফেলেছিল।
সেদিন আবেগের বশে নন্দিনী জেনিকে বলে ফেলেছিল স্যামের লাশটা কোথায় আছে তা তারা জানে না, কারণ বিজয় তাদের বাগান থেকে সেই লাশটা উঠিয়ে অন্য কোথাও দাফন করে দিয়েছিল। তাই তারা কেউই জানে না স্যামের লাশটা আসলে কোথায়। আর সেদিন নন্দিনীর সাথে যা যা কথা হয়েছিল সেই রেকর্ডটা সে মীরা এবং তরুণকে শোনায়। এরপর মীরা আর তরুণ ভাবতে শুরু করে স্যামের লাশটা বিজয় কোথায় লুকাতে পারে। সে তাদের ফোর্স পাঠিয়ে আশেপাশের এলাকাগুলোতে খোঁজখবর করায়, মানুষকে জিজ্ঞাসাবাদ করে। এতে করে এলাকার সবাই জেনে যায় যে বিজয়ের কেসটা আবার রিওপেন করা হয়েছে। কিন্তু এত কিছু করার পরেও তারা কোনো তথ্য পায় না, আর তাই তরুণ সরাসরি চলে যায় বিজয়ের বাড়িতে। কিন্তু তখন বাড়িতে বিজয় ছিল না। তরুণ আইজি অফিসার জানতে পেরে নন্দিনী এবং অঞ্জু অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে তরুণ সরাসরি কোনো কিছুই বলে না, কিন্তু আকারে ইঙ্গিতে সে বুঝিয়ে দেয় যে তারা এইবার আর ছাড় পাবে না, তরুণ তাদেরকে শাস্তি দিয়েই ছাড়বে। নন্দিনী অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে বিজয়কে ফোন করে বাড়ি আসতে বলে। বাড়ি আসলে বিজয়কে সে বারবার জিজ্ঞেস করতে থাকে স্যামের লাশটা সে কোথায় লুকিয়েছে, কারণ পুলিশ যখনই কোথাও খোদাই করতে থাকে নন্দিনীরা ভয় পেয়ে যেত। কিন্তু এবারও বিজয় অনড়, সে কোনোভাবেই স্বীকার করে না। সে নন্দিনীর কাছে হাত জোর করে মাফ চায় আর বলে, আমাকে এই কথা জিজ্ঞেস করো না, আমি তোমাকে কিছুই বলতে পারবো না। অন্যদিকে আমরা ডেভিডকে দেখতে পাই, সে কোথাওই কাজ পাচ্ছিল না। সে যখন পিটারের দোকানে যায় তখন কিছু লোকের কথা শুনতে পায়, আর সেখান থেকে সে বিজয়ের কেসের কথাটা জানতে পারে। আর সে এটাও জানতে পারে বিজয়ের কেস সম্পর্কে কেউ যদি কোনো তথ্য দেয় তাহলে তাকে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর হঠাৎ করেই ডেভিডের সেদিনের কথা মনে পড়ে, যেদিন তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। সেদিন সে এই পুলিশ স্টেশন থেকে বিজয়কে একটা কোদাল হাতে বেরিয়ে আসতে দেখেছিল। বিজয়কে সে ভেতরে খোদাই করতেও দেখেছিল। আর ডেভিডের সবকিছু মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে সেদিন রাতে সে বিজয়কেই দেখেছিল স্যামের লাশটা পুলিশ স্টেশনের নিচে পুঁতে রেখে আসতে। আর তারপর ডেভিড টাকার লোভে পুলিশ স্টেশনে যায় এবং পুলিশের কাছে সবকিছু খুলে বলে। প্রথমে তো পুলিশ তার কথা বিশ্বাস করছিল না, কিন্তু ডেভিড এত আত্মবিশ্বাসের সাথে বলছিল যে পুলিশ তার কথা বিশ্বাস করে এবং মীরা এবং তরুণকে খবর দিয়ে আনায়। এরপর ডেভিড বলতে শুরু করে সেদিন রাতে সে পুলিশের তাড়া খেয়ে একটা জায়গায় লুকিয়ে পড়েছিল আর সেইখান থেকে সে বিজয়কে দেখতে পেয়েছিল। তরুণ জিজ্ঞেস করে লাশটা কোথায়, কিন্তু ডেভিড বলে আমাকে 5 লাখ টাকার পরিবর্তে 25 লাখ টাকা দিতে হবে, আর টাকা পেলেই আমি বলবো লাশটা কোথায়। আর কোনো উপায় না পেয়ে মীরা ডেভিডকে 25 লাখ টাকা দেয় আর ডেভিড বলে দেয় যে লাশটা কোথায়। লাশটা এই পুলিশ স্টেশনে, অর্থাৎ তরুণ যেখানে বসেছিল ঠিক তার নিচেই। যা শুনে তরুণ আর মীরা একদম অবাক হয়ে যায়। মীরা বুঝতে পারে বিজয় কেন এতটা আত্মবিশ্বাসী ছিল, কারণ পুলিশ সব জায়গায় খুঁজলেও এই পুলিশ স্টেশনের নিচে কখনোই খোঁজা হতো না। আর তারপর অনুমতি নিয়ে পুলিশ স্টেশন খোঁড়া শুরু হয়। আর এই পুরো কাজটাই পুলিশ একটু গোপনীয়তার সাথে করছিল, কিন্তু তারপরেও একজন চাওয়ালা সেটা দেখে ফেলে এবং পিটারের দোকানে গিয়ে বলে পুলিশ স্টেশনে খোঁড়ার কাজ চলছে। অবশেষে পুলিশ স্যামের লাশটা পেয়ে যায় আর ফরেনসিক বিভাগকে খবর দেওয়া হয়। অন্যদিকে আমরা বিজয়কে দেখতে পাই, সে বাড়িতে ছিল, সে কোথাও একটা যাচ্ছিল, আর তখন সে সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় পুলিশ স্টেশনের সামনে অনেক ভিড়। সে তার কর্মচারী ভুর্জিকে ফোন করে এবং জানতে পারে যে পুলিশ স্টেশনের ভেতরে কিছু একটা খোঁড়াখুড়ি করছে। আর এটা জেনেই তো বিজয় ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে পুলিশ স্যামের লাশের খবর পেয়ে গিয়েছে। আর তারপর বিজয় নন্দিনীকে বলে তোমরা ঘরে থেকো, কোথাও বাইরে যেও না। আর এটা বলে সে তাড়াতাড়ি তার অফিসে চলে যায় আর সেইখান থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখতে থাকে। ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে এসে স্যামের কঙ্কালটা নিয়ে যায়। আর তারপর তরুণ কোর্টের অর্ডার নিয়ে বিজয়ের পরিবারকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসে। প্রথমে তো বিজয় কিছুই স্বীকার করছিল না, কিন্তু পুলিশ বিজয়ের পরিবার অর্থাৎ নন্দিনী অঞ্জুর উপর অত্যাচার শুরু করে, গায়েদণ্ডে তাদেরকে অনেক মারধর করে। আর তা দেখে বিজয় সবকিছু স্বীকার করে। সে বলে সবকিছু আমি করেছি, আমার পরিবারকে ছেড়ে দিন। কিন্তু কেন সে স্যামকে মেরেছে সেটা কিছুই বলে না। আর বিজয়ের এই স্বীকারোক্তিটা পুলিশ রেকর্ড করে নেয়, যা বাইরে থেকে মীরা এবং তার হাজবেন্ডও দেখছিল। মীরা তরুণকে বলে বিজয় যেন কোনোভাবেই ছাড় না পায় এবং তার পুরো পরিবারেরই যেন শাস্তি হয়। কিন্তু এবার স্যামের বাবা একটু আপত্তি করে। সে বলে দোষ বিজয় করেছে, তাহলে তার পরিবারকে কেন শাস্তি দেওয়া হবে, আর মেয়েটা অসুস্থ, তাদেরকে ছেড়ে দাও। কিন্তু মীরা বলে আমি চাই বিজয়ের পুরো পরিবারই শাস্তি পাক। তরুণ তখন বলে বিজয়ের পরিবারের এই অবস্থার জন্য সে নিজেই দায়ী, আর তাই তার শাস্তি তারা পাবেই। এরপর বিজয়কে অ্যারেস্ট করা হয় এবং তাকে কোর্টে তোলা হয়। অবশেষে কেসটা সমাধান হয়ে গিয়েছে। তরুণ, মীরা এবং স্যামের বাবা বসে কথা বলছিল যে এইবার বিজয় আর বাঁচতে পারবে না। আর তখনই তাদের কাছে একটা লোক দেখা করতে আসে, আর লোকটা ছিল সেই বিখ্যাত রাইটার মুরাদ আলী, যাকে দিয়ে বিজয় তার সিনেমার কাহিনীটা লিখিয়েছিল। মুরাদ আলী তরুণ এবং মীরাকে বলে আমি কিছু জানি যেটা আপনাদেরকে বলা প্রয়োজন। মুরাদ আলী বলতে শুরু করে কয়েক বছর আগে আমার বিজয়ের সাথে পরিচয় হয়। যদিও বিজয়ের কেসটা অনেক আলোচিত ছিল, কিন্তু বিজয় তার নিজের নাম বলেছিল বিজয় গোডগোলে, তাই মুরাদ আলী তাকে চিনতে পারেনি।
বিজয় একটা সিনেমার গল্পের কথা বলে এবং এই পুরো সিনেমাটা সে প্রডিউস করবে। আর সিনেমার স্ক্রিপ্ট লেখার জন্য মুরাদ আলীকে 10 লাখ টাকা অগ্রিম পেমেন্ট করে। মুরাদ আলী বলে সিনেমার কাহিনীটা অনেক ভালো ছিল আর তাই আমি রাজি হয়েছিলাম। এরপর সে সিনেমার কাহিনীটা বলতে শুরু করে। রাম নামের মিডল ক্লাস একটা লোক সুখে শান্তিতেই জীবন পার করছিল। তার একমাত্র ছেলে রাহুল। এক রাতে রাহুল তার বন্ধুদের সাথে পার্টি করতে যায় আর সেইখানে তার বান্ধবীকে একটা ছেলে উত্ত্যক্ত করতে শুরু করে। কথা কাটাকাটির এক পর্যায়ে রাহুল ছেলেটার গায়ে একটা চড় দেয়, কিন্তু সে জানতো না ছেলেটা অনেক ধনী পরিবারের ছেলে, একজন বড় নামকরা বিল্ডারের ছেলে। ছেলেটা তখন রাহুলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বাড়ি চলে আসে আর সেইখানে রাহুলের সাথে তার হাতাহাতি শুরু হয়। আর এক সময় দুর্ঘটনাবশত রাহুলের ধাক্কা খেয়ে ছেলেটা নিচে পড়ে যায় আর ছেলেটা সেখানেই মারা যায়। রাহুল ছেলেটার লাশকে তাদের বাগানে কবর দিয়ে দেয়। আর তখন রাম বাড়ি ফিরে আসে এবং সমস্ত ঘটনা জানতে পারে। আর সে বাগান থেকে লাশটা তুলে নিয়ে সেই বিল্ডারের একটা কনস্ট্রাকশন হতে থাকা বিল্ডিং এর নিচে লাশটা দাফন করে দিয়ে আসে। আর তারপর থেকে রাম নিজের ছেলেকে বাঁচাতে বিভিন্ন ধরনের প্রমাণ সংগ্রহ করতে থাকে, কিন্তু এক পর্যায়ে রাম ধরা পড়ে যায় পুলিশের হাতে। ছেলেকে বাঁচাতে সব দোষ সে নিজের কাঁধে নিয়ে নেয়। সবকিছুই ঠিক ছিল, কিন্তু এই এন্ডিং বিজয়ের পছন্দ হচ্ছিল না। আর কাহিনীটা পারফেক্ট হচ্ছিল না বলেও স্ক্রিপ্ট থাকার পরেও আমরা সিনেমার কাজ শুরু করতে পারছিলাম না, কারণ বিজয় চাইছিল সিনেমার কাহিনীটা পুরোপুরি পারফেক্ট ভাবে তৈরি হওয়ার পরেই সে কাজ শুরু করবে। যদি তার এই কাহিনীটা চুরি হয়ে যায় তাই সে এটা একটা বই আকারে লিখে তার কপিরাইট কিনে নেয়। কিন্তু বইটা পাবলিশ করা হয় আমার নামে এবং এটা সম্পর্কিত প্রত্যেকটা কাগজপত্রই আমি সই করেছিলাম। অন্যদিকে কোর্টরুমে তখন বিজয়ের হিয়ারিং চলছিল। বিজয়ের উকিল বলে এই সব ঘটনায় পুলিশ দৃশ্যম নামের এই বইটা থেকে কপি করেছে এবং জোরপূর্বক বিজয়কে দিয়ে সবকিছু বলিয়েছে। বিজয়ও তার উকিলের কথা সম্মতি জানায়। আর আমরা বুঝতে পারি বিজয় এতদিন বসেছিল না, সে তার বাঁচার প্ল্যান তৈরি করছিল, কারণ সে জানতো কোনো না কোনো দিন স্যামের কঙ্কালটা বেরিয়ে আসবে আর তখন সে এই বইটা তার নিজের কাজের জন্য ব্যবহার করবে। আর তারপর আসে আরেকটা টুইস্ট, যে কঙ্কালটা স্যামের মনে করে পুলিশ উদ্ধার করেছিল সেটা আসলে স্যামের ছিলই না। এরপর সিন চলে আসে মুরাদ আলীর কাছে। মুরাদ আলী সিনেমার এন্ডিংটা বলতে থাকে। সে বলে যে এন্ডিংটা তৈরি করা হয়েছিল সেটা খুব রিস্কি ছিল আর তাই আমরা এটা বাতিল করে দিয়েছিলাম। এন্ডিংটা ছিল এইরকম, যেহেতু কাহিনীটা বিজয়েরই ছিল তাই আমি বিজয়ের নাম ধরেই বলছি। এরপর থেকে বিজয় একটা 17 বছরের ছেলের লাশ খোঁজা শুরু করে, যার মৃত্যু হয়েছিল মাথায় আঘাত খেয়ে। খুঁজতে খুঁজতে সে এরকম একটা লাশ পেয়ে যায়, যে লাশটা তার পরিবার কবরস্থানে দাফন করে দিয়েছিল। আর তারপর বিজয় লাশটা কঙ্কাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর এই ফাঁকে সে গোরস্থানে কাজ করা সেই লোকটার সাথে খাতির করে নেয়। একে আমরা সিনেমার প্রথমেই দেখেছিলাম, যাকে বিজয় টাকা পয়সা দিয়ে সাহায্য করছিল। লোকটা বিজয়ের কাছে এতটাই কৃতজ্ঞ ছিল যে যখন বিজয় তার কাছে সেই লাশের হাড়গোড় চায় তখন লোকটা তাকে দিয়ে দেয়। আর সিনেমার কাহিনীটা পারফেক্ট করার জন্য বিজয় মুরাদ আলীর কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে নেয়, যে বডিটা পাওয়ার পর পুলিশ সেটা কি করবে। মুরাদ আলীর পুলিশ একজন বন্ধু ছিল, তার কাছ থেকে সে সমস্ত কিছু জেনে নিয়েছিল আর সবকিছুই সে বিজয়কে বলেছিল। বডি পাওয়ার পর ফরেন্সিক করার জন্য ফরেন্সিক ডিপার্টমেন্টে নেওয়া হবে। বিজয় তার এলাকার ফরেন্সিক ডিপার্টমেন্টটা খুঁজে বের করে আর সেইখানকার দারোয়ানের সাথে খাতির জমায়। আর এই লোকটা সেই লোকটা ছিল যার সাথে বিজয় প্রতি রাতে লাল পানি খেত। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই পুরো 7 বছর ধরে বিজয় বসেছিল না, সে বিভিন্নভাবে তার পক্ষে প্রমাণ সংগ্রহ করছিল। স্যামের কঙ্কালটা যখন পাওয়া যায় তখন তাড়াহুড়ো করে বিজয় তার অফিসে চলে যায় আর সেখানে থাকা একটা গোপন ড্রয়ার থেকে সে ওই কঙ্কালটা নিয়ে নেয়, যেটা সে কবর থেকে এনেছিল। আর সেদিন রাতেই সে সোজা চলে যায় তার ওয়াচম্যান বন্ধুর কাছে লাল পানি খেতে। ওয়াচম্যানকে এত বেশি পরিমাণে লাল পানি খাওয়ায় যে সে অজ্ঞান হয়ে যায়। এই ফরেন্সিক ডিপার্টমেন্টে এর আগেও বিজয় অনেকবার এসেছিল, তাই সে জানতো কোথায় চাবি আছে। আর তাই সে চাবিটা খুলে সরাসরি চলে যায় স্যামের কঙ্কালটা যেখানে রাখা হয়েছিল সেই রুমে, আর সেখান থেকে স্যামের কঙ্কালটা নিয়ে ছেলেটার কঙ্কালটা তার ভেতরে রেখে দেয়। আর এই জন্যই ডিএনএ টেস্টের পরে জানা গিয়েছিল যে এই কঙ্কালটা স্যামের নয়। সেখান থেকে বেরিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে স্যামের কঙ্কালটা বিজয় অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়। আর অন্যদিকে আমরা কোর্টরুমের ভেতর দেখতে পাই, যেহেতু কঙ্কালটা স্যামের ছিল না এবং বিজয়ের উকিল প্রমাণ করে দেয় যে এই পুরো ঘটনাটা পুলিশের বানোয়াট আর এই বই থেকে চুরি করা হয়েছে, তখন কোর্ট বিজয়কে বেকসুর খালাস করে দেয়। বিজয় যখন কোর্টের বাইরে বেরিয়ে আসছিল তখন তার স্যামের বাবা মায়ের সাথে দেখা হয়, কিন্তু সে চোখটা নামিয়ে রাখে, কারণ সে তাদের দিকে তাকাতে পারছিল না। সে যতই সাফাই দিক না কেন সে তো জানে অপরাধী কে। এরপরের সিনে আমরা দেখতে পাই বিজয় আসলে স্যামের কঙ্কালটা নিয়ে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছিল আর কিছু অংশ সে স্যামের বাবাকে পাঠিয়ে দেয়। সাথে ছিল একটা চিরকুট, সেখানে লেখা ছিল, আপনি যা চেয়েছিলেন তা আমি আপনাকে দিয়ে দিলাম, কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ, আপনি আমার পরিবার থেকে দূরে থাকবেন।
এরপর স্যামের বাবা মা স্যামের অস্থি বিসর্জন দেয়, যা দূর থেকে দাঁড়িয়ে বিজয় দেখছিল। আর তারপর বিজয় আর তার পুরো পরিবার আবারও স্বাভাবিক জীবনে ফিরে যায়। আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। সিনেমার প্রথম পার্টটা আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। সেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর খুব শীঘ্রই এটার তৃতীয় পর্ব আসতে যাচ্ছে। যখনই এটার থার্ড পার্ট চলে আসবে আমি আপনাদের জন্য এক্সপ্লেন করে দিব। আর সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।